আর নিকলেকে ওকেই আর পুরো উলফ টাইপের লাগছে, মানে দুটো আলাদা ইন্ডাস্ট্রির দুজন লিডিং স্টার কাস্ট একসাথে প্লেন থেকে প্যারাশুট নিয়ে জাম্প একটা দেখেছিলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমরা চলে এসেছি আমাদের চ্যানেল 22 ক্যারেট ফিল্মের নতুন একটা এপিসোড নিয়ে। রিসেন্টলি অনেক মুভি রিলিজ করেছে এবং অনেক মুভির টিজার রিলিজ করেছে। তো আজকে আমাদের আড্ডার বিষয়টা কিন্তু কোনো সিনেমা রিলিজ করেছে আমরা দেখেছি সেটা নিয়ে না, বরং একটা সিনেমার এবং খুব হাই ভোল্টেজ সিনেমার টিজার রিলিজ করেছে এবং টিজার দেখে আমরা দুজনেই খুব ফ্যান হয়ে গেছি সিনেমাটার, এবং ওই সিনেমাটা নিয়ে আমাদের এক্সপেকটেশন লেভেলটা অনেকটা চলে গেছে। তো রিসেন্টলি রিলিজ করেছে টিজার, তো আমরা ভাবলাম প্রথমেই যে তাহলে এই টিজারটা নিয়ে আমাদের নেক্সট এপিসোড করা যাক। এবং যে সিনেমার কথা বলছি ওই সিনেমাটা ওই সিরিজের আমাদের দুজনেরই বেস্ট, একদম বেস্ট মুভি। মানে আর আমার মনে হয় না কারোর আর কোনো সাসপেন্সের ব্যাপার আছে। আমরা একদমই ওয়ার্ড 2 এর টিজার নিয়ে কথা বলছি। আর স্পাই ইউনিভার্সের এটা ফ্যাক্ট যে 5খানা ইনস্টলমেন্ট এখনো পর্যন্ত রিলিজ হয়েছে, তাতে আমাদের দুজনেরই এবং আমার মনে হয় অনেকেরই ওয়ারই হচ্ছে সবচেয়ে ফেভারিট। যতগুলো আছে, টাইগারের 3টে রয়েছে, পাঠান রয়েছে, ওয়ার রয়েছে, তো তার মধ্যে ওয়ার আমাদের সবচেয়ে ফেভারিট। এবং ওয়ার 2 এর এক্সপেকটেশন আমাদের অনেক বছর ধরে রয়েছে, অনেক দিন ধরে আমরা ভীষণভাবে এক্সাইটেড ওয়ার 2 নিয়ে। এবং ফাইনালি সেটা আসতে চলেছে, আর এই 20 মে সেটার আমরা টিজার রিলিজ করেছিল এনটিআর জুনিয়রের বার্থডেতে। এবং মানে মাইন্ড ব্লোয়িং, মানে আমরা দেখার পর জাস্ট ছিটকে গেছি যে টিজারটা এরকম লেভেলে বানিয়েছে। মানে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে এক্সপেকটেশন লেভেল আরো বেড়ে গেছে এখন ওয়ার 2 নিয়ে। অ্যাকচুয়ালি ওয়ারের ডিরেক্টর, ওয়ারের ডিরেক্টরটা চেঞ্জ হয়েছে, কারণ ওয়ারের আগে ডিরেক্টর ছিল সিদ্ধার্থ আনন্দ। এবারে আমরা আয়ন মুখার্জি ডিরেক্ট করবে। স্পাই ইউনিভার্সে আমরা যা মুভি দেখেছি এবং আমাদের যে কটা বেস্ট লেগেছে সবকটাই মোটামুটি সিদ্ধার্থ আনন্দের ডিরেকশনে। বাট এইবার আমরা ওয়ার দেখার পর যখন শুনলাম ওয়ার 2 আসছে অ্যান্ড সেটা অয়ন মুখার্জির ডিরেকশনে আছে, তখন আমরা ভেবেছিলাম যে আমাদেরকে এক্সপেকটেশন লেভেলটা ম্যাচ করতে পারবে কি পারবে না, কারণ সিদ্ধার্থ আনন্দ আমাদেরকে অনেক প্যাকফুল একটা স্টোরি আমাদেরকে গিফট করেছে। তো সেই জায়গা থেকে এখনো অবধি টিজার দেখে তো আমার এক্সপেকটেশন লেভেল অনেক হাই। এবং অয়ন মুখার্জির এতদূর যতটা কাজ করেছে ওয়ার 2 নিয়ে, আমি তো অন্তত টিজার দেখার পর তো অনেকটা ফ্যান হয়ে গেছি। অ্যান্ড আমি তোমাকে জিজ্ঞেস করবো যে ওয়ার তো তুমি দেখেছো, দেন ওয়ার থেকে ওয়ার 2 এর এক্সপেকটেশনটা তোমার কাছে কতটা? ওয়ার প্রথম কথা, ওয়ার যখন রিলিজ করে তখন ওটা ঋত্বিকের সম্ভবত প্রায় 4-5 বছর পরে একটা কামব্যাক মুভি ছিল, তাই জন্য ঋত্বিক এমনি আমাদের সবার কাছে একটা ভীষণ ভালোবাসার হিরো। আমরা সবাই খুব ভালোবাসি। মানে শাহরুখ খান সিরিজ বাদ দিলে, খান এম্পায়ার বাদ দিলে, তারপর যে পার্সনটা সব থেকে বেশি হয়তো অডিয়েন্স পুল করতে পারে সেরকম দুজন হচ্ছে, একজন অক্ষয় কুমার, একজন ঋত্বিক রোশন। তো ঋত্বিক রোশনের একটা আলাদা অরা রয়েছে যেটা আমরা সবাই জানি, এবং ওয়ারে ঋত্বিক রোশন সেই সমস্ত এক্সপেকটেশনের বেঞ্চমার্ক আলাদা জায়গায় নিয়ে চলে গেছিল। প্লাস তার সাথে ঋত্বিক আর টাইগার শ্রফ একসাথে প্রথমবার, দুজনেই ডান্সে অসাধারণ, ফাইটিং সিকোয়েন্সে অসাধারণ। তো এগুলো তো ছিলই এক্সপেকটেশন, প্লাস এত সুন্দর স্টোরি, এত সুন্দর একটা স্টোরি ছিল। এবং সেখান থেকে আমরা যেভাবে সিনেমাটা শেষ হয় তাতে আমরা জানতামই ওয়ার 2 আসবে। তো ফাইনালি সেই ওয়ার 2 আসছে এবং অবভিয়াসলি এক্সপেক্ট তো এটাই করছি যে ওয়ারের থেকেও ওয়ার 2 এর স্টোরির যে মানে কি বলবো, যে সিরিয়াসনেস, স্টোরির যে একটা সিরিয়াসনেস, সেটা আরো বেশি ইম্প্যাক্টফুল হবে, স্পেশালি যেখানে নেগেটিভ রোল লিড করছে এনটিআর জুনিয়র। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে, সাউথ ইন্ডাস্ট্রিতে একটা বড় নাম, তার বলিউড ডেবিউ হচ্ছে এই সিনেমাটা দিয়ে। তো বলা অপেক্ষা রাখে না যে দুটো আলাদা ইন্ডাস্ট্রির দুজন লিডিং স্টার কাস্ট একসাথে যখন একটা সিনেমাতে আসছে, তখন দুটো ইন্ডাস্ট্রির যে অডিয়েন্স, সব থেকে বড় কথা সিনেমার এক্সপেকটেশন, স্টোরি লাইন, সেগুলো তো এক জায়গায়, মুভিটা কতটা বিজনেস করতে পারে এটা আমরা কিন্তু এটা একটা এক্সপেকটেশন করতেই পারি এখান থেকে, যে এটা অনেক রেকর্ডকে ভেঙে যাবে। কেননা এতদিন আমরা দেখেছি একই ইন্ডাস্ট্রির দুজন মাল্টি স্টার কাস্ট একসাথে অ্যাক্টিং করছে, যেটাতে বিশাল একটা হাই বাজেট সিনেমা হচ্ছে। বাট এই প্রথমবার হয়তো বা আমার অতটা মুভির তো অত কাজটা এই মুহূর্তে মনে নেই, একদম দুটো প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, দুটো ভাইটাল চরিত্রে দুটো আলাদা ইন্ডাস্ট্রির লোক লিড করছে।
তো দুটো আলাদা ইন্ডাস্ট্রির যে ফ্যান বেস এক জায়গায় হবে এই সিনেমাটার জন্য, এটা থেকে আমার মনে হয় বলিউড অনেকটা বিজনেসের জায়গায় অনেকগুলো স্টেপ হয়তো ল্যান্ডমার্ক হয়তো ব্রেক করে চলে যাবে ওয়ার 2 দিয়ে। অ্যান্ড আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ভিলেন যত কোল্ড ব্লাডেড হয় না, কুল ব্লাডেড, সেটা আরো বেশি ইম্প্যাক্টফুল হয়ে যায়। Exactly. এরকম আমার টিজারটা শুরুই হচ্ছে এনটিআর এর কথা দিয়ে, তো ওই জায়গাটা আমার এনটিআর যেটা আমরা কিন্তু পাঠানে ফিল করেছি। হ্যাঁ, পাঠানের ভিলেন কিন্তু অনেক বেশি কাম এন্ড কম্পোজ। জন আব্রাহামের যে ক্যারেক্টারটা, জন আব্রাহাম সাধারণত আমরা সেই টায়ার ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ বাইক তুলে নিচ্ছে, এরকম জন আব্রাহামকে দেখে আমরা অভ্যস্ত, কিন্তু আমরা সম্পূর্ণ একটা অন্যরকম জন আব্রাহামকে পাঠানে দেখেছি, যেটার জন্য কিন্তু পাঠানটা ভালো লেগেছে। মানে পাঠান ইটসেলফ আমার খুব পছন্দের মুভি, কিন্তু পাঠান ভালো লাগার কারণ যতটা না শাহরুখ খান, আমার কাছে তার থেকে অনেক বেশি জন আব্রাহাম। কারণ জন আব্রাহামের মধ্যে ওই ব্যাপারটা ছিল বলে সবসময় একটা প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট যে ভাইসি ভার্সা ব্যাপারটা, ওই ভার্সেস ব্যাপারটা ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু টাইগার 3 তে আমরা ইমরান হাশমির থেকে ততটা পাইনি যতটা এক্সপেক্ট করেছিলাম। তো আমরা আশা রাখছি এনটিআর জুনিয়রের থেকে আমরা অনেকটা বেশি সেটা পাবো। এবং সে কবিরকে চ্যালেঞ্জ করছে টিজারের শুরুতেই যে তু রকা বেস্ট এজেন্ট থা আব নেই। তো এই যে এভাবে কবিরের মতো একটা স্ট্রং ক্যারেক্টারকে চ্যালেঞ্জ করা, যার যার রেঞ্জ বা যার ক্যারেক্টারের সে কতটা দেশের প্রতি কি বলবো ডিভোটেড, এবং সে দেশের জন্য কতটা হাই রিস্কি মিশনে যেতে পারে এবং সেটাকে সাকসেসফুল করে আসতে পারে, তো সেটা আমরা দেখেছি কবির ক্যারেক্টারটা দিয়ে। এবং আমরা টাইগার 3 যখন দেখেছিলাম, টাইগার 3 লাস্টে যখন ঋত্বিকের ক্যামিও ছিল, হ্যাঁ ওখানে কর্নেল লুথার যেটা বলেছিল যে লুথরা বলেছিল যে তোমাকে হয়তো এমন একটা মিশনে যেতে হবে যেখানে তুমি নিজের ভিলেন হয়ে যেতে পারো। হ্যাঁ, এরকম একটা এক্সপেকটেশন লেভেল থেকে, মানে নেগেটিভের সাথে ফাইট করতে করতে তুমি নিজেও নেগেটিভ হয়ে যেতে পারো। তো এখান থেকে কিন্তু আমরা স্টোরি লাইন জানি না এরকমও যেতে পারে কিনা যে ঋত্বিক আলটিমেটলি কোনোভাবে রয়ের এগেনস্টে চলে গেল বা কিছু, বা আমার কিন্তু কোথাও গিয়ে টিজারটা দেখে এটাও মনে হচ্ছে যে এনটিআর জুনিয়রেরও কিন্তু জনের মতো হয়তো বা রয়ের সাথে ব্যাক স্টোরি আছে, হয়তো বা ও র থেকে তার ভার্সন অনুযায়ী বিট্রেড, যেটা জনের ভার্সনে জন ছিল যে জন বিট্রেড। আমরা এটা জানি যে এরকম কোন সিক্রেট এজেন্সিতে তুমি যখন কোথাও এক্সপোজ হয়ে যাও তখন তোমাকে সেই এজেন্সি ডিজনই করবে, এটাই তাদের টার্মস কন্ডিশনে থাকে। বাট ইমোশনালি অনেক সময় মানুষ সেটাকে পার্সোনালি নিয়ে ফেলে। জন আব্রাহামের ক্যারেক্টারটাও সেটাই নিয়েছিল। আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে হয়তো বা এনটিআর জুনিয়রেরও এরকম কোনো একটা ফ্ল্যাশব্যাক থাকতে পারে। এবং আমি যতদূর আপডেট পড়েছি যে এনটিআর জুনিয়রকে কিন্তু একটা বেস ভিলেন তৈরি করছে। আচ্ছা, পুরো স্পাই ইউনিভার্সের জন্য এনটিআর জুনিয়রের ক্যারেক্টারটা কিন্তু শুধু ওয়ার্ড 2 এ সীমাবদ্ধ থাকবে না, হয়তো এরকম একটা স্পেকুলেশন রয়েছে যে এনটিআর জুনিয়রকে একটা বেস ভিলেন বানাবে, ঠিক যেরকম আপকামিং ফিল্ম যেটা স্পাই ইউনিভার্সের আলফা, সেখান থেকে কিন্তু অনিল কাপুর একটা পুরো রয়ের ইনচার্জ হচ্ছে সব সিনেমার জন্য। তো সেরকমই কিন্তু এনটিআর জুনিয়রকেও সম্ভবত ভিলেনদের একটা ইনচার্জ বেস ভিলেন তৈরি করছে হয়তোবা। তো সেটা যদি হয় সেটা তো আমাদের আপকামিং মুভিগুলোর জন্য আরো বেশি এক্সপেকটেশন বেড়ে যাবে, যেখানে আমরা জানি যে আপকামিং মুভি আলফাতে আলফা ক্যারেক্টারটা ইটসেলফ কবিরের ছাত্রী, তো সেখানে তো আমরা কবিরের আবার ওখানেও একটা ক্যামিও পাবো। বা হয়তো যেটা মেগা সিনেমা যেটা 2027 এর জন্য স্পাই ইউনিভার্সের ওয়েট করে আছে, দ্যাট ইজ টাইগার ভার্সেস পাঠান, যেটার জন্য মানে কি বলবো এক্সপেকটেশন লেভেল কোন মাত্রায় চলে রয়েছে অলরেডি এটা বলার অপেক্ষা রাখে না। তার আগে এতগুলো সিনেমা আসবে, নিশ্চয়ই সেই স্টোরির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড যাবে। তো আপাতত ওয়ার 2 ঋত্বিক রোশনের এতদিন পরে আবার ফাইটারের পরে সম্ভবত আবার ওয়ার 2 আসছে। তো আরেকটা কথা, একটা এর মধ্যে একটা বেস্ট টপিক আছে, সেটা বেস্ট টপিক আমি সবসময় লাস্টে আলোচনা করতে ভালোবাসি, তো সেটাই বলছি। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, ওয়ার এর সাথে ওয়ার 2 এর কোনো সিনের সিমিলারিটি বা কিছু? হ্যাঁ, এটা তো রয়েছে একটা, যেমন ওই ওয়ারে আমরা একটা সিন দেখেছিলাম যখন ওর থার্ড ভিকটিমকে না সেকেন্ড ভিকটিমকে যখন ঋত্বিক অ্যাটাক মানে মেরেছিল, তখন আমরা প্লেন থেকে প্যারাশুট নিয়ে জাম্প একটা দেখেছিলাম। তো এরকম কোন একটা সিন টিজারে রয়েছে যতটা চোখে পড়েছে। তো সেরকম একটা এটা থাকেই, মোটামুটি আইকনিক কিছু সিনকে না সবসময় রিক্রিয়েট করাই হয়, ওটা অডিয়েন্স মাস ফুলিং এর জন্য, ওটা অন্য কোনো কিছুর থেকেও ওই মাস ফুলিং, ওই যে ওই ছবির যে ওটা সিগনেচার, সেটাই কিন্তু আবার এই সিনেমাতে দেখানো হয় ওই সিগনেচার বিষয়টার ফ্লেভারটা রাখার জন্য। তো সেরকম একটা কিছু আমরা দেখবো। এবং আমরা ক্যামিও যেটা আমরা টাইগার 3 এর এন্ডে দেখেছিলাম, হেল কথাটা, তো এটা কোভিডের সিগনেচার এটা যে হেল, তো হেল ইজ কলিং 14ই আগস্টের জন্য। তো আমরা খুবই এক্সাইটেড। আফটার দ্যাট আমরা ওয়ারে ঋত্বিক রোশনের
সাইডে মানে ঋত্বিক রোশনের অ্যাজ এ হিরোইন বলা যায় বা ওর একটা অ্যাসেট হিসেবে বলা যায় ভানি কাপুরকে দেখেছিলাম। তো এখানে আমরা টিজারে দেখতে পেয়েছি কিয়ারা আদভানিকে। তো সেখান থেকে কিয়ারা আদভানি কতটা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে বলে তোমার মনে হয়? এইটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ কিয়ারা আদভানিকে সত্যি কথা বলতে সেরকম কোনো সিরিয়াস রোলে এখনো পর্যন্ত আমরা দেখিনি, যেটা আমরা অলরেডি আলিয়াকে দেখেছি বা আদার্স অ্যাক্ট্রেসদেরকে দেখেছি। দীপিকা ক্যাটরিনা তো অনেকটা সিনিয়র এখন, তো ভানি কাপুর কিন্তু ছোট সিভিলিয়ান অ্যাসেটের রোলটা খুব ভালো প্লে করেছিল। কিয়ারা আদভানিকে নিয়ে অনেকের মধ্যেই আমি দেখেছি এক্সপেকটেশন লেভেল অনেকটা কম, কিন্তু জানি না, যাই হোক কি হয়, অনেক আর্টিস্টরা সেরকম লেভেলের কো স্টারের সাথে পড়লে তার ভেতরের অ্যাক্টিং ক্যাপাসিটি অনেকটা বেরিয়ে আসে, এনহ্যান্স করে সেটা। তো সেখানে ঋত্বিক বা এনটিআর জুনিয়রের মতো অ্যাক্টরদের সাথে যখন কাজ করবে, নিশ্চয়ই আমি যথেষ্ট আশাবাদী যে কিয়ারার রোলটাও নিশ্চয়ই দর্শকের কাছ অব্দি পৌঁছবে এবং সেটা যথেষ্ট সিনেমাতে একটা ইম্প্যাক্ট রাখবে। এবং ক্যারেক্টারটা, প্রথম কথা কিরকম ক্যারেক্টার সেটা আমরা এখনো পর্যন্ত টিজার দেখে কিছু আন্দাজ করতে পারিনি। আশা করি ট্রেলার দেখলে বুঝতে পারবো যে নর্মাল ওরকম নায়িকা তো এরকম সিনেমাতে দেখানো হবে না। এবার ভানি কাপুরের মতো ও কোনো সিভিলিয়ান আছে নাকি ও কোনো নেগেটিভ ক্যারেক্টারে গিয়ে টার্ন করবে, সেগুলো এখন কিছু ওভাবে বোঝা যাচ্ছে না। যদি নেগেটিভ কিছুতে টার্ন করে সেটা আমার মনে হয় অনেকটা কপিক্যাট হয়ে যাবে, কারণ আমরা জয়াকেও পাকিস্তান এমবাসির মধ্যেই দেখেছি, রুবাইকেও দেখেছি যে নেগেটিভ থেকে পজিটিভে টার্ন করেছে। কিয়ারাকেও সেরকম দেখালে আমার মনে হয় কিছু ইমিটেশন হয়ে যাবে। অয়ন মুখার্জি কিছু ডিফারেন্ট ট্রাই করবে আই গেস। তো আমারও তাই মনে হয় যে কিয়ারার রোলটাও হয়তো বা কিয়ারার ক্যারেক্টারটাও আমার মনে হয় না এই ওয়ার্ড 2 এই সীমাবদ্ধ থাকবে বলে হয়তো বা এটাকে ক্যারি ফরওয়ার্ড করা হবে, যদি ক্যারেক্টার সেভাবে বিল্ড আপ দিতে পারে। আচ্ছা, আমার তোর কাছে একটা প্রশ্ন আছে, যে এটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা পাঠানের সময় থেকে, পাঠান যবে থেকে 2026-এ পাঠান 2023-এ পাঠান রিলিজ করেছে 26শে জানুয়ারি, পাঠানের সময় থেকে কিন্তু আমরা প্রত্যেকটা যে কটা ইনস্টলমেন্ট দুটো বেরিয়েছে আমরা কিন্তু ক্যামিও দেখেছি অন্য এজেন্টদের, লাইক পাঠানে সালমানকে দেখেছি, টাইগারের ক্যামিও, টাইগারে পাঠানকে দেখেছি, এন্ড লাস্টে অবভিয়াসলি সিনেমার মধ্যে না বাট আলাদা করে হলেও কিন্তু আমরা ঋত্বিককে দেখেছি। তো তোর কি মনে হয় ওয়ার্ড 2 তে টাইগার বা পাঠানের কোনো ক্যামিও কি আমরা পাবো বা পেতে পারি? হ্যাঁ, যেহেতু স্পাই ইউনিভার্স সবকটা রিলেটেড এবং টাইগার 2 এর পর, টাইগার জিন্দার পর থেকে পাঠান, টাইগার চিফ সবেতে ক্যামিও এসেছে এবং আমার মনে হয় যে ওয়ার্ড 2 তে অবশ্যই টাইগার এবং পাঠানের ক্যামিও থাকতে পারে। এবারে দুজনকেই কতটা টানবে আমি বুঝতে পারছি না, বাট কোনো একজনের ক্যামিও তো অবশ্যই থাকবে। এবং আমি কিছুদিন আগে মানে অনেকদিন আগেই ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, এবারে ওটা এডিটেডও হতে পারে, যে ঋত্বিক রোশন আর সালমান খান একসাথে একটা টপিক নিয়ে আলোচনা করছে এবং পিছনে একটা জায়গায় জুনিয়র এনটিআর এর ছবি ছিল ক্রস করে, মানে তো ওটা আমার দেখে মনে হয়েছে যে ওয়ার্ড 2 এর একটা জায়গা হতে পারে বা সিন হতে পারে। মানে তোর কি মনে হয় যে দুজনই থাকবে নাকি যে কোনো একজনকে টানবে? দুজন থাকলে তো কোনো কথাই নেই। সেখানে এমনিতে আমরা মানে যে সিনেমা হলেই যাবো, মানে প্রত্যেকটা সিনেমা হলে যদি ওই তিনজনকে একসাথে দেখা যায়, সিনেমা হল চিৎকারে ফেটে পড়বে, নাম্বার 1। অ্যান্ড অবশ্যই আমি চাই যে টাইগার, পাঠান, ঋত্বিক রোশন মানে কবির তিনজনকে একসাথেই দেখার। এবারে দেখা যাক কতটা এক্সপেকটেশন ফুলফিল হয়। আমার তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো টাইগার পাঠান নিয়ে আলোচনা করি, এবারে ওয়ারের ইম্পর্টেন্ট রোল ছিল হচ্ছে টাইগার শ্রফ। সেখান থেকে ওয়ার 2 তে তুমি কি কোনোভাবে টাইগার শ্রফকে এক্সপেক্ট করছো? অ্যাকচুয়ালি দেখতে গেলে টাইগার শ্রফের যে ক্যারেক্টারটা খালেদ, তো অ্যাকচুয়াল খালেদ তো মারা গেছে, যেটা আমরা পুরো সিনেমাটার পরে গিয়ে বুঝতে পারি। ওইটা কিন্তু এই সিনেমার একটা বড় ইউএসপি ছিল, যেটা কিন্তু অনেক পরে গিয়ে বোঝা গেছে। যারা না স্পয়লার দেখতে যাবে তাদের জন্য ওটা সত্যি একটা খুব সারপ্রাইজ এলিমেন্ট। তো এবার ব্যাপার হচ্ছে যে টাইগার শ্রফ তো অরিজিনাল ক্যারেক্টারটা মারা গেছে আমরা জানি, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা কিন্তু টাইগার শ্রফের বডি পাইনি, অ্যাকচুয়াল খালেদের কিন্তু বডি পাওয়া যায়নি, তাই না? কেননা ওখানে আমরা দেখেছি যে টাইগার শ্রফকে ওরা নিয়ে গেছে হসপিটালে এবং সেখান থেকে প্লাস্টিক সার্জারি করে সৌরভ যে ক্যারেক্টারটা ছিল তার মুখে টাইগারের এটা বসিয়ে তাকে ইনজিওর্ড করে ওই সমুদ্রের পাড়ে ফেলে এসেছিল। এবার অবশ্যই এদিকে টাইগার তো মারা গেছে দেখিয়েছে, বাট সত্যি কি মারা গেছে নাকি কোনোভাবে সে বেঁচে গেছে সেটা মানে একটু আনকানি ফিরে আসাটা। কিন্তু যদি প্রপার কোনো স্টোরি লাইন দিয়ে, যেটা হয়তো আমরা ভাবতে পারছি না, আমরা অডিয়েন্স মাইন্ডে যতটা ভাবতে পারছি না, ডিরেক্টরের ভাবনা চিন্তা আরো বেশি এনলার্জ হয়, নিশ্চয়ই সে এমন কিছু ভাববে না যেটা খুব অবাস্তব বা যেটা দর্শক নিতে পারবে না। বাট আমার মনে হয় কোনোভাবে টাইগারকে যদি ফিরিয়ে আনা
পসিবল হয় নিশ্চয়ই ডিরেক্টর সেটা ট্রাই করবেন হয়তো, তবে চান্সেস কম, অবশ্যই চান্সেস কম। টাইগার শ্রফের চান্সেস আমি খুব একটা দেখতে পাচ্ছি না। যদি খুব সেন্সিটিভ কোনো ইস্যু দিয়ে পসিবল হয় বা খালেদের কোনো যমজ ভাই এন্ড অল এরকম কিছু থাকে তো হয়তো পসিবল হলেও হতে পারে। অ্যান্ড আফটার লাস্ট আমরা ভিডিওর খুব শেষের দিকেই চলে এসেছি এবং বলেছিলাম একটা বেস্ট টপিক আছে আমাদের জন্য, সেটা হচ্ছে টিজার দেখার পর ঋত্বিক রোশন অ্যাজ কবিরের যে লুকটা, এক্স্যাক্টলি, মানে ওটা অসাধারণ। মানে যখন দেখাচ্ছে যে এনটিআর জুনিয়রের ওই পুরো ডায়লগটার পর প্রিভিয়াস ওয়ার্ডের ঋত্বিকের অনেকগুলো লুক দেখিয়েছে, বাট এই ওয়ার্ডে যখন এটা সম্ভবত একটা নেকড়েকে সঙ্গে নিয়ে একটা নেকড়েকে ওকে এরা ওরকম উলফ টাইপের লাগছে, মানে ঋত্বিক ওরকম একটা বিয়ার্ড, ওরকম স্লিভলেস স্যান্ডো গেঞ্জি টাইপ পরা, মানে ওই যে ফেরোসাস ব্যাপারটা, এই যে দুজনের মধ্যে যে ফেরোসাস ব্যাপারটা রয়েছে না, আমি এইটা একসাথে স্ক্রিনে দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। যে মানে দুজন এরকম হাই ভোল্টেজ, আমরা আর দেখেছি এনটিআর জুনিয়রের অ্যাকশন থেকে শুরু করে অ্যাক্টিং দুটোই ভীষণ ভালো, এবং সেখানেও একটা কমপ্লিটলি অন্য ক্যারেক্টার, একটা নেগেটিভ রোলে এখানে রয়েছে। আর ঋত্বিক অ্যাজ ইউজুয়াল গ্রিক গড আমাদের, তো মানে ওইরকম একটা লুকের ঋত্বিকের এন্ট্রি, মেবি হয়তো আমার কেমন মনে হচ্ছে ওটাই এন্ট্রি সিন হবে, ওই উলফটাকে নিয়েই হয়তো ঋত্বিকের এন্ট্রি সিনটা হবে, হয়তো আমার মনে হচ্ছে যতদূর। তো এরকম একটা লুকের ঋত্বিককে দেখবো, এন্ড ওরকম ফাইটিং সিকোয়েন্স যেগুলো আমরা টিজারে অলরেডি দেখেছি, আরো ইলাবোরেটলি আমরা ট্রেলারে দেখবো। তো ভীষণভাবে ওয়ার্ড 2 নিয়ে এক্সাইটেড, এবং 14ই অগস্টের জন্য এক্সাইটেড, কেননা আমরা কোনোভাবে ডিলে করতে চাই না। এখনই আমরা ঠিক করে আছি 14ই অগস্ট ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখবো। অনেকদিন ফার্স্ট ডে ফার্স্ট শো কোনো সিনেমার সেভাবে দেখা হয় না, ক্রেজটা অনেকটা পড়ে গেছে। ওয়ার্ড 2 আবার সেই ক্রেজটা জাগিয়ে তুলেছে যে কোনো সিনেমার আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। তো আশা করি আপনারাও সবাই প্রচন্ডভাবে এক্সাইটেড ওয়ার্ড 2 নিয়ে, যারা ঋত্বিকের ফ্যান বা যারা স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমা এখনো পর্যন্ত দেখেছে, যারা এনটিআর জুনিয়রের ফ্যান, সবাই মিলে আমি জানি যে ভীষণভাবে এক্সাইটেড এটার জন্য। এবং অবশ্যই আমাদের টাইগার অ্যান্ড পাঠান যারা এজেন্ট, এবং আমরা সবসময় মেল এজেন্ট গুলোকে নিয়ে বলি, হতেও পারে কোনো একটা জায়গায় আমরা ফিমেল এজেন্টেরও ক্যামিও দেখতে পারি, লাইক ক্যাটরিনা বা দীপিকা, এদেরও যে ক্যামিও দেখতে পারি না এমন নয়, আমরা মেলদেরকেই ধরে রাখি বেশি। বাট যেটাই হোক না কেন, এনিথিং এরকম যদি কিছু হয় সেটা আমাদের জন্য ভীষণভাবে একটা বোনাস পাওনা, যেটা আমরা পাঠান দেখতে গিয়ে পেয়েছি বা টাইগার 3 দেখতে গিয়ে পেয়েছি। তো সব মিলিয়ে ক্যামিও সব এক জায়গায়, স্টোরিটা খুব ভালো হওয়া দরকার, এবং আমি এক্সপেক্ট করি টাইগার 3 ক্যামিও ছিল প্রচুর, কিন্তু কোথাও গিয়ে স্টোরি এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। মেন সিনেমাটা খুব ভালো হোক এটাই এক্সপেকটেশন রাখছি এখন পর্যন্ত, এবং আশা করছি এক্সপেকটেশন ফুলফিল হবে। এবং আপনারা যারা এখনো ওয়ার্ড 2 এর টিজার দেখেননি অবশ্যই দেখে নিন, এবং কিছুদিনের মধ্যে আমাদের মানে ওয়ার্ড 2 এর ট্রেলারও হয়তো রিলিজ করে যাবে। জুন অগাস্টে যেহেতু রিলিজ, মেবি জুলাই এর দিকে আমরা ট্রেলার পেয়ে যাব। দ্যাট 14th আগস্ট বুকিং শুরু হলে সবাই টিকিট কেটে ফেলুন। আর আমরাও প্রচন্ডভাবে এক্সাইটেড 14th আগস্টই দেখবো। তারপর অবশ্যই ওয়ার্ড 2 দেখে আসার পর আবার একটা সিনেমাটা নিয়ে আড্ডা হবে আপনাদের সাথে, কারণ আমাদের এক্সপেকটেশন কতটা ফুলফিল হলো বা এক্সপেকটেশন ছাড়িয়ে আরো বেশি ভালো কিছু পেলাম কিনা। আমরা সবসময় সিনেমার ক্ষেত্রে ভালোটারই এক্সপেকটেশন রাখি, কারণ আমরা সিনেমার ব্যাপারে খুব আশাবাদী, কারণ সিনেমা ভালোবাসি দেখতে, তাই আগে থেকেই নেগেটিভ অ্যাম্বিয়েন্স দিতে চাই না বা নিজেদের মধ্যেও রাখতে চাই না। যারা রাখেন তাদেরকেও আমি ছোট করছি না, অবশ্যই তারা ক্রিটিক, তারা তাদের মতো করে সেই ভিউটাকে দর্শকদের কাছে রাখে, সেটারও দরকার আছে, বাট আমরা একটু পজিটিভটার দিকে বেশি ঝুঁকে থাকি। তো আশা রাখবো যে আমাদের এক্সপেকটেশন সমস্ত ফুলফিল হবে, বা তার থেকেও এক্সপেকটেশন লেভেল ছাড়িয়েও আরো ভালো কিছু পাবো। আপনারাও অবশ্যই দেখবেন, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। তো আজকে এই অবধি এপিসোড আমাদের, এবং আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আমরা আবার কিছুদিনের মধ্যেই আমাদের আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এবং ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। থ্যাংক ইউ।